ভারতবর্ষকে যদি পুরো পৃথিবীর শো অফ কালচারের ক্যাপিটাল বলা হয় তাহলে সেটা একদমই ঠিক বলা হবে। কারণ লাস্ট কিছু বছরে এই দেশের লোকেদের ইনকামের তুলনায় খরচা প্রচণ্ড বেড়ে গেছে। তাও আবার কেন? না শো অফ করার জন্য। এখন আইফোন কেনার লাইন আর মাছের বাজারের ভিড়ের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। কার কত টাকা ইনকাম বা কে অ্যাফোর্ড করতে পারবে আর কে পারবে না, এটা বাজবিচারের কোনো প্রশ্নই ওঠে না। বরং ইএমআইতে হলেও দরকার শুধু একটাই জিনিস, আর সেটা হলো আইফোন। তাও মানা যেত যদি জিনিসটা শুধু এই আইফোন অবধি সীমিত থাকতো। কিন্তু অসুবিধা তো এখানেই যে মিনিমাম বেঞ্চমার্ক হলো হাতে আইফোন, পায়ে নাইকি জর্ডানের জুতো, 2 হুইলার মানে বুলেট, আর 4 হুইলার মানে এসইউভি। আর এই সব কিছুই কেনা হচ্ছে ইএমআইতে, যেটা প্রত্যেক মাসে দিতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। বাইরে থেকে দেখে সবার মনে হচ্ছে ওফ কি লাইফস্টাইল, কিন্তু আসল গল্প হলো যে স্যালারি ঢুকতে না ঢুকতেই ইএমআই কেটে যায়। ফলে মাঝে মধ্যে এমার্জেন্সি কোনো বড় খরচার দরকার পড়লে সেটার পর্যন্ত টাকা থাকে না। আর এরপর আসে সবথেকে ইমপ্র্যাকটিক্যাল লোন, যেটা নেওয়া হয় বিয়ের জন্য। বিয়ে করার অ্যাকচুয়াল যেটা বাজেট সেটার থেকে 3 গুণ বেশি টাকা লোন নিয়ে বিয়েটাকে দেখার মতো করবে। কেন? কি রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেখাতে হবে না? আর যেই ওই 5-7 দিনের আনন্দ ফুর্তিটা শেষ হবে তারপর থেকে শুরু হবে 5-7 বছরের ইএমআই। শো অফ কালচার এখন জেনজিদের কাছে এতটা ইম্পর্টেন্ট যে তাদের স্যালারি 20,000 টাকা আর বাইক কিনছে 3 লাখ টাকার, যার ইএমআই দিতে হচ্ছে প্রত্যেক মাসে 9,000 টাকা। তার সাথে হাজার হাজার টাকার কনসার্টের টিকিট, স্টারবাক্সের কফি, দামি দামি জায়গায় ডেট, ওলা উবেরে ট্রাভেল, উইকেন্ডে পার্টি, ক্লাব, ডিস্কো। আর এই সব কিছু করে প্রত্যেক মাসের শেষের দিনগুলোতে কখনো কখনো গাড়িতে তেল ভরার পর্যন্ত টাকা থাকছে না। ইংলিশে খুব দারুণ একটা কথা আছে যে দেয়ার ইজ এ ভেরি থিন লাইন বিটুইন নিডস অ্যান্ড ওয়ান্টস। আর এখানেই আমরা গড়বড় করে ফেলি। আমরা এটাই বুঝতে পারি না যে কোনটা সত্যি সত্যি আমাদের দরকার আর কোনটা আমাদের ইচ্ছে। আর সেই জন্য আমরা আমাদের শখ বা ইচ্ছেগুলোকে দরকারি ভেবে সেটার পিছনে নিজের বাজেটের বাইরে গিয়ে হলেও খরচা করে ফেলি। আপনি একটা জিনিস ভেবে দেখুন যে একটা ছেলে যে সবেমাত্র চাকরি পেয়েছে আর তার স্যালারি এখন 30,000 টাকা। এবার এখন কি সত্যি সত্যি তাকে তার ওই 15-20 হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোনটাকে চেঞ্জ করে 70-80 হাজারের একটা আইফোন কিনতেই হবে? মানে হঠাৎ চাকরি পাওয়ার পর তার জীবনে এমন কি চেঞ্জেস এলো যে তার দরকারি কাজগুলো এখন ওই 15 হাজারের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আর হচ্ছে না, যার জন্য তাকে এখন 70 হাজারের একটা আইফোন কিনতেই হবে। আবার সেমভাবে যার মাইনে 70-80 হাজার টাকা, সে কিন্তু দিব্যি একটা ছোট হ্যাচব্যাক গাড়ি চালিয়ে ইএমআইয়ের হেডেকটাকে কম রাখতেই পারে। কিন্তু তার জীবনে এমন কি ঘটনা ঘটলো যে ডবল ইএমআইয়ের হেডেক নিয়ে হলেও তাকে এখন বড় এসইউভি গাড়ি চালাতেই হবে? আমরা কিন্তু কখনো এরকমভাবে ভেবেই দেখি না। অর্থাৎ আমরা ভাবি না যে যেটা আমরা কেনার প্ল্যান করছি সেটা কি অ্যাকচুয়ালি আমাদের দরকার, নাকি সেটা আমাদের শখ। বা যেটা আমরা কিনবো ভাবছি সেখানে কিছুটা স্যাক্রিফাইস করে একটু কম দামি জিনিস নিলে যেই ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশনটা আমাদের মধ্যে থাকবে সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, নাকি বড় এবং দামি জিনিসটা নিয়ে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে আমরা আমাদের মেন্টাল হেলথকেও বিসর্জন দিতে পারি। এইভাবে ভেবে দেখলে তখন আমাদের মধ্যে ক্ল্যারিটি চলে আসবে যে আমাদের কোন খরচাগুলো কিভাবে ম্যানেজ করা উচিত। সব থেকে বিরক্তিকর জিনিস তো এটা যে যেই সমস্ত রিলেটিভদের আমরা পছন্দ করি না, যাদের সাথে আমাদের সম্পর্ক উপর উপর দিয়ে থাকলেও তাদের সাথে ভিতরে আমাদের কোনো বন্ডিং নেই, তাদেরকেই ইমপ্রেস করার জন্য আমরা আমাদের বিয়েটাকে এমনভাবে নিজের বাজেটের বাইরে গিয়ে করি যে তার জন্য পরবর্তী কিছু বছর আমাদেরকে ওই লোনের ইএমআই দিতে গিয়ে পস্তাতে হয়। ইনফ্যাক্ট এই কথাটা আমার বলতেও কেমন লাগছে, কিন্তু তাও সত্যি এটাই যে এমনও ঘটনা ঘটে যেখানে বিয়ের পর সেই বিয়ে ভেঙে যায়, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, কিন্তু সেই বিয়ের জন্য নেওয়া লোনের ইএমআই তখনও শেষ হয় না। আর এটা খুব লজ্জার ব্যাপার। আসলে দোষ পুরোপুরি আমাদেরও না, কারণ আমরা যেটা দেখব সেটাই তো শিখব। আর এতদিন আমরা এটাই দেখে এসেছি যে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে বলিউড, বিয়েটাকে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মতো করে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, ডিজাইনার লেহেঙ্গা, মেকআপ, মেহেন্দি, এই সব কিছু একদম টপ নচ আর ঝাঁ চকচকে হতে হবে, আদারওয়াইজ সেটা বিয়েই নয়। আর এই কালচার ধীরে ধীরে এখন এমন একটা রূপ নিয়েছে যে যারা দুজনে একে অপরকে বিয়ে করছে তারা বিয়ের পর কতটা সুখী থাকবে এটা খেয়াল রাখার থেকে তাদের বিয়েটা কতটা বড় করে হলো, কত লোক এলো, কত টাকা খরচা হলো, সেইগুলো দেখা এখন বেশি ইম্পর্টেন্ট। আর কি মনে হয় যে এই জিনিসগুলো কেন হচ্ছে? কেন লোকেরা আইফোনের পিছনে পাগল? কেন দামি দামি জায়গায় ডিনার, ব্র্যান্ডেড জামা, জুতো, বা কেন সেলিব্রিটিদের মতো করে বিয়ে? কারণ হলো সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন বা একটা স্টেটাস গেম, যেখানে নিজেকে বাকিদের থেকে সেরা দেখানোটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
আর এই গেমটাতে এখন তারাও পার্টিসিপেট করছে যারা ফাইন্যান্সিয়ালি এটাকে অ্যাফোর্ড করতে পারে না। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতে বিক্রি হওয়া 70% আইফোন ইএমআইতে বিক্রি হচ্ছে। মানে ক্লিয়ারলি এটা বোঝা যায় যে ওই 70% মানুষ কিন্তু আইফোন অ্যাফোর্ড করতে পারবে না, আর তাই সামান্য ফোনের মতো একটা জিনিসও তারা ইএমআইতে কিনছে। ইনফ্যাক্ট 2025-এ দাঁড়িয়ে মানুষেরা আইফোন 11 বা 12ও কিনছে। যদিও তারা ওই দামে ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যেত, তবুও তাদের কাছে ভালো ফিচার্স ইম্পর্টেন্ট নয়, বরং তাদের কাছে ইম্পর্টেন্ট হলো আইফোনের ওই লোগোটা, যেটা তারা বাকিদের কাছে শো অফ করতে পারবে। আর শুধু এই অবধি নয়, বরং শো অফের জন্য যে মানুষ কি না করতে পারে তার একটা মারাত্মক এক্সাম্পল হলো যে কিছুদিন আগে ফেক কনসার্টের ট্রেন্ড চলেছিল। মানে আপনি হয়তো জানেন যে রিসেন্টলি এড শেরান, কোল্ডপ্লে আর ডুয়া লিপাদের মতো ইন্টারন্যাশনাল আর্টিস্টরা ইন্ডিয়াতে তাদের কনসার্টের জন্য এসেছিল, আর ওদের ওই কনসার্টের টিকিটগুলোও ছিল প্রচণ্ড এক্সপেন্সিভ। তাই যারা ওই কনসার্টে যেতে পারেনি তাদের জন্য ইনস্টাগ্রামে কিছু পেজ ছিল যারা তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্টের বদলে ওই কনসার্টের ফুটেজ প্রোভাইড করেছিল। মানে একবার ভেবে দেখুন যে অতটা এক্সপেন্সিভ টিকিট অ্যাফোর্ড করতে পারবে না বলে ইনস্টাগ্রাম পেজ থেকে সামান্য কিছু পয়সার বদলে ওটার ফুটেজ নিয়ে সেটা নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিল শুধুমাত্র বাকিদের কাছে কুল হওয়ার জন্য। মানে কনসার্টে না যেতে পারার কোনো দুঃখ নেই, বরং দুঃখ হতো যদি তারা ওই কনসার্টের ফুটেজ শো অফের জন্য নিজের স্ট্যাটাস আর স্টোরিতে না দিতে পারতো। ইনফ্যাক্ট এর থেকেও মজার ঘটনা হলো যে যারা সত্যি সত্যি ওই কনসার্টে গেছিল তাদের মধ্যে ম্যাক্সিমামটাই ছিল ডেড ক্রাউড। মানে তারা এর আগে কোনো দিনও তেমনভাবে ওইসব আর্টিস্টদের গানই শোনেনি, অথচ তবুও তারা ওই কনসার্টে গেছিল কেন না বাকিদের কাছে শো অফ করার জন্য। সেম এইরকমই আরও একটা ট্রেন্ড বেশ কিছু বছর ধরে ইন্ডিয়াতে চলছে, যেটা হলো বড় এসইউভি গাড়িগুলোকে নিয়ে। মানে মানুষেরা এখন ভাবে যে গাড়ি কিনলে এসইউভি কিনতে হবে, কেন না বাকিদেরকে বোঝাতে হবে যে বড় গাড়িতে করে কেউ আসছে মানে বড় প্রভাবশালী কেউ আসছে। আর এই এতগুলো এক্সাম্পল, মানে আইফোন থেকে শুরু করে ব্র্যান্ডেড জামা, জুতো, ধুমধাম করে বিয়ে, ফেক কনসার্টে যাওয়ার নাটক বা বড় এসইউভি গাড়ি, এই এত কিছুর দ্বারা একটা জিনিস খুব ভালো করে বোঝা যাচ্ছে, আর সেটা হলো যে ভারতে এখন ফাইন্যান্সিয়াল লিটারেসির খুব প্রয়োজন। নিজের ফাইন্যান্সকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই মানুষেরা এখনও জানে না। শো অফের চক্করে ইনকামের থেকে খরচা বেশি করে ফেলে, আর ওই এক্সট্রা খরচাকে মেকআপ দেওয়ার জন্য ক্রেডিট কার্ড, এবং ওই ক্রেডিট কার্ডের বিল দেওয়ার জন্য নতুন লোন, আর ওই লোনের ইএমআই দেওয়ার জন্য আবার আরও একটা লোন। আর এইভাবে মানুষ এখন ফেক লাইফস্টাইলের চোরাবালিতে যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আর সত্যি বলতে এর কোনো পুঁথিগত সলিউশনও নেই। আমি, আপনি বা আমরা যতদিন না সচেতন না হব, যতদিন আমরা আমাদের নিডস আর ওয়ান্টসগুলোর মধ্যে ডিফারেন্স বুঝতে না শিখব, ততদিন যে যতই জ্ঞান দিক না কেন এই কালচার পাল্টাবে না। আমাদেরকেই বুঝতে হবে যে কোন খরচাটা বা ঠিক কতটা খরচা আমাদের করা উচিত। তাছাড়া আমাদেরকে আমাদের সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপরেও জোর দিতে হবে। তা না হলে এই শো অফ কালচার, যার জন্য মানুষেরা ফাইন্যান্সিয়ালি শেষ হয়ে যাচ্ছে, এটা কখনো পাল্টাবে না।